নমস্কার, শুরু করছি বাংলা বলছে। সময় যত গড়াচ্ছে ততই এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী হচ্ছে। আমরা গতকালও আলোচনা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলো। ইতিমধ্যে আজকে সন্ধ্যেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বঙ্গ সফরে আসছেন। আজ রাতেই তিনি কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল ব্যারাকপুর এবং শিলিগুড়িতে তার কর্মসূচি রয়েছে। আর এই রকম আবহে দাঁড়িয়ে বিএলওর সেবক সেতু থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা আরও একবার প্রশ্ন তুলছে এই এসআইআর এর পদ্ধতিগত সমস্যাগুলোর দিক দিয়ে। এর মধ্যে আমরা কি দেখলাম যে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ভিডিও কনফারেন্স ছিল সিইওর দফতরের। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়কও যিনি, সেই ভবানীপুরে আজকে ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর, বিএলএ 2দের নিয়ে বৈঠক করেন। কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতে দুটি বিষয়ে আপডেট নিয়ে নেব। প্রথমে সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিইও দফতর থেকে। আমি সত্যর কাছ থেকে আজকের যে ভিডিও কনফারেন্স তার আপডেটসগুলো নেওয়ার চেষ্টা করব। সত্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কিন্তু বলা যেতে পারে আজকে সিইও দপ্তরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই সিইও দপ্তরের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের যারা ডিইও রয়েছেন, জেলা নির্বাচনী আধিকারিক, এছাড়া ইআরও এবং ইআরওদের। সেক্ষেত্রে যেটা নির্দেশ রয়েছে যে আগামী 31শে জানুয়ারির বিকেল 5টার মধ্যে যে সমস্ত শুনানির নোটিশ এখনো জেনারেট করা হয়নি বা ইস্যু করা হয়নি সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে শুনানির সমস্ত নোটিশ বিলি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা সেটা সম্পূর্ণ করতে হবে এবং সেটা তারা যে সমস্ত শুনানির নোটিশ বিলি সম্পূর্ণ করেছেন তার তথ্য বিএলওরা তাদের সংশ্লিষ্ট বিএলও অ্যাপে আপলোড করে দেবেন এবং 7 দিনের মধ্যে এই শুনানির সমস্ত তথ্য বাধ্যতামূলকভাবে এই অ্যাপে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা তথ্যগত ফারাক তৈরি হচ্ছে, শুনানি হয়েছে অথচ সেই তথ্য এখনো পর্যন্ত আপলোড হয়নি। সেই বিষয়ে কিন্তু বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে 1 কোটি ভোটারে তাদের শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কিন্তু তথ্য আপলোড হয়েছে মাত্র 25 লক্ষের মতো। অর্থাৎ এই যে তথ্যগত ফারাক সেইটা যাতে দ্রুততার সঙ্গে সেটা নিষ্পত্তি করা হয় সেই বিষয়টি কিন্তু নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সত্য, ধন্যবাদ। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন এবং আজকের এই ভিডিও কনফারেন্সের যে ইনপুট সেগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানালেন। আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কালীঘাট থেকে। দেবাশিস, যেহেতু ভবানীপুর কেন্দ্রটা ভবানীপুর, তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভবানীপুরের বিধায়ক, তার আজকের বৈঠকটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যেখানে কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, বিএলএ 2 তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন। এই বৈঠকে মূলত কিসের উপর জোর দেওয়া হয়েছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, একদম স্পষ্ট এখনো পর্যন্ত যা পাওয়া খবর, যে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত যারা দলীয় শুভেচ্ছা জানিয়েছে তারা অনেক পরিশ্রম করছে এবং আগামী 10 দিন কিন্তু আগামী 10 দিন খুব সতর্কভাবে কাজ করতে হবে এবং লড়াই করতে হবে। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন যে বিএলও 2-তে যারা আছে তাদের সঙ্গে লেগে থাকতে হবে, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় দেখতে হবে। এছাড়াও তিনি বলেছেন যে আপনারা মনে রাখবেন যে দুরাচারের বিরুদ্ধেই কিন্তু এই লড়াই, আমাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে, পরিশ্রম আরো বেশি করে করতে হবে, প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান, আরো বেশি করে স্ক্রুটিনি করুন, 63 নম্বর এবং 72 নম্বর ওয়ার্ডের জোর দিন এবং এছাড়াও 70 নম্বর ওয়ার্ডে অনেক নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে, বিভিন্ন অজুহাতে সামান্য বিষয় বাদ দেওয়া হয়েছে এবং এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যে ছোটখাটো যে ভুল হয়েছে তাদের যদি নাম বাদ গেছে সেই নামের তালিকা আমাদেরকে দিন এবং ববি হাকিম এবং দেবাশিস কুমারের হাতে দিন, ও তাদের কাছ থেকে আমি পেয়ে যাব এবং এর পাশাপাশি মানুষদের সঙ্গে থাকতে হবে, কারুর যাতে কোনো নাম যাতে না বাদ যায় সে বিষয়টা থাকতে হবে এবং কাউন্সিলরদেরকে কিন্তু সতর্ক করেছে এবং তিনি যতদূর জানতে পারছি তিনি যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত খবর যে কাউন্সিলরদের বলেছে প্রত্যেককে ভালো করে কাজ করতে হবে। আমার কাছে খবর আছে সবাই কিন্তু ভালো করে কাজ করছেন, তা হতে পারে সেটা বুস্ট আপ করার জন্য হয়তো দলনেত্রী বলেছেন এবং আগামী 10টা দিন কিন্তু ভালো করে দেখতে হবে। দেবাশিস, ধন্যবাদ। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি একবার আলোচনায় যাওয়ার আগে চোখ রাখবো প্রতিবেদনে।
এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মৃত্যু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারই সেবক ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিলিগুড়ির শিক্ষক শ্রবণ কাহার। শাসক দলের অভিযোগ, এসআইআরে কাজের চাপ সহ্য করতে না পেরেই বলি হয়েছেন ওই বিএলও। মৃত্যুর খবর এসেছে হুগলির পোলবা থেকেও। পরিস্থিতি নিয়ে সতর্ক কমিশনও। শুক্রবারই দিল্লি থেকে বাংলায় আসা পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে কিনা তা নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। এর মধ্যেই শুনানির সময় তথ্যের ফারাক নজরে এসেছে কমিশনের। পোর্টালে তথ্য আপলোড হতে দেরি হওয়ায় উত্তর 24 পরগনার ইআরওদের নির্দেশ দিয়েছে স্পেশাল রোল অবজারভার। একদিকে তৎপর যেমন কমিশন, তেমনই তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রীও। শুক্রবারই ভবানীপুর কেন্দ্রের বিএলএড 2দের নিয়ে বৈঠক করেন তিনি। কালীঘাটে তার বাড়িতে এ নিয়ে হাজির ছিলেন ওয়ার্ড সভাপতি থেকে এলাকার সমস্ত কাউন্সিলররা। জানুয়ারি শেষ হতে চললেও এসআইআর নিয়ে বিক্ষোভের শেষ নেই এখনো। এদিন সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএমএল। আলাদা করে বিক্ষোভে সামিল হয় বিএলও অধিকার রক্ষা কমিটি। এসআইআর নিয়ে যখন তরজা চলছে, তখন জোট নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেলিম হুমায়ুন বৈঠক ঘিরে বাম অন্দরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। নতুন সংঘাত দেখা দিয়েছে সিপিএম কংগ্রেসের মধ্যেও। রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে সিপিএম নেতাদের বনিবনা নিয়েও উঠেছে প্রশ্ন। ফলে 2026 বিধানসভা ভোটের আগে বহু ধারায় বিভক্ত হতে চলেছে বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম রায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির তরফ থেকে সজল ঘোষ আমাদের সঙ্গে যোগ দেবেন, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে কেশব ভট্টাচার্য। আমি প্রথমে সুমনদাকে দিয়ে শুরু করেছি। সুমনদা, এই সমস্ত এসআইআর আবহ, চাপানুতর, এই সমস্ত কিছুর মধ্যে আমরা যখন দেখতে পাচ্ছি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি চলো কর্মসূচি নিয়েছেন, যখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 1 মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও বঙ্গ সফর করছেন, সেই সময় দাঁড়িয়ে আপনাদের অবস্থানটা প্রথমত হচ্ছে যে আপনারা যে লড়বেন, আপনারা কিভাবে লড়বেন। আমি বলছি না যে এই বক্তব্য আপনাকে সবার কাছে দিতে হবে, কিন্তু আপনার যে কাডার বেস, আপনার যারা ডেডিকেটেড ভোটার তাদের কাছে তো দিতে হবে। প্রথমত সেটা তো এখন অবধি পাওয়া যাচ্ছেই না। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির বৈঠক নিয়ে গতকাল সকাল থেকে রীতিমতো বাম কংগ্রেস একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে, যেখানে শুভঙ্কর সরকার নিশানা হয়ে যাচ্ছেন। শুভঙ্কর সরকার তিনিও ছাড় পাচ্ছেন না। ভূপিয়া, বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমরা তো আশা করি না কোনো রাজনৈতিক দলের কোনো শীর্ষ নেতা অন্য কোনো দলের শীর্ষ নেতা সম্বন্ধে কোনো আনপার্লামেন্টারি কথা বলবেন। 1, 2 নম্বর হচ্ছে শুভঙ্কর সরকার কি বলেছিলেন। শুভঙ্কর সরকার বলেছিলেন 294টি আসনে লড়ার মতন সংগঠনকে শক্তিশালী আমি করব, তারপরে সময়ের নিয়মে কি হবে না হবে। কংগ্রেস একটা 150 বছরের পুরনো দল, ব্লক স্তর থেকে এআইসিসির ওয়ার্কিং কমিটি অবধি বিভিন্ন স্টেপস আছে তার, তো আর আলটিমেটলি সেই স্টেপস অনুযায়ী একটা সিদ্ধান্ত হবে। এবার কারুর যদি সময় না থাকে আমাদের জন্য অপেক্ষা করার বা আমাদের সিদ্ধান্ত জানার, এইটা নিয়ে যদি তির্যক মন্তব্য করে যে 294টি আসনে লড়বে, এ তো বলে দিল, তৃণমূলের প্রতি দুর্বল, এই যে ন্যারেটিভগুলো, এটা একটা ব্লক স্তর বা ওয়ার্ড স্তরের কোনো নেতা যদি বলে সেটা মানা যায়। কোনো শীর্ষ স্থানীয় কোনো নেতা যদি আমার দলের সভাপতিকে এই ভাষায় আক্রমণ করে, আচ্ছা মৌপিয়া, আপনি একজন খুব বিদগ্ধ সাংবাদিক, আমি দীর্ঘদিন আপনাকে চিনি, আপনি বলুন তো শুভঙ্কর সরকার মহাশয় ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন, মানে যেখানে যেখানে তৃণমূলের দুর্নীতি হয়েছে, তৃণমূলের দুর্নীতির কারণে মানুষের প্রাণহানি হয়েছে, দায়িত্বজ্ঞানহীনতা, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের জন্য মানুষের প্রাণহানি হয়েছে, শামশেরগঞ্জ ধুলিয়ানের দাঙ্গা হয়েছে, কোথায় শুভঙ্কর সরকারকে দেখা যায়নি? আমি তো গেছি, আমি তো 48 ঘন্টা আমার সভাপতির সঙ্গে সফর করেছি এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে। কোন তৃণমূল বিরোধী, যেখানে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, কোথায় শুভঙ্কর সরকারকে দেখা যায়নি? আজকে মোহাম্মদ সেলিম, এবং আমি এখানে ডেফিনেটলি এটা অ্যাড করব, অবশ্যই অ্যাড করব যে একই সঙ্গে শুভঙ্কর সরকার এসে কিন্তু তৃণমূলের সঙ্গে
জোটের ব্যাপারে উদ্যোগী হচ্ছেন এমন কোনো বার্তা দেননি, রাদার তিনি এসেই বলেছেন যে 294টা আসনে একলা লড়তে কংগ্রেস প্রস্তুত। হ্যাঁ, সেটাই চায়। এবার সব কর্মীরা চায়। দীর্ঘদিন কংগ্রেস একটা জোট প্রক্রিয়ার মধ্যে রয়েছে, বহু অঞ্চলের কংগ্রেস কর্মী আছে, তাদের একটা অ্যাসপিরেশন যে এই নির্বাচনে আমার অঞ্চলে আমি আমার ফ্ল্যাগটা দেখতে চাই। এতে অন্যায়ের কি আছে? আর শুভঙ্কর সরকার মহাশয় তো এরকমও বলে দেননি আমরা তৃণমূলের সঙ্গে জোটে যাচ্ছি, বামফ্রন্টের সঙ্গে কোনো লার্জার অ্যালায়েন্স হবে না, কিছুই উনি বলেননি। উনি বলেছেন আগে দলকে মজবুত করি, রাজনীতি সম্ভাবনার শিল্প, আমি যদি আমার দলকে মজবুত না করি, যার সঙ্গে আমি অ্যালায়েন্সে যাব সে আমার হাতের ওপরে ভরসা করবে কি করে, এই ভাষায় শুভঙ্কর সরকার মহাশয় বলেছেন। এরপরেও যদি সেলিম সাহেবের মতন একজন সিনিয়র লিডার এইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে, আমার মনে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং টু সাম এক্সটেন্ট আমি জানি না উনি কার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছেন, এতে মনে হয় যেটুকুও যা আগামী দিনে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল যে আলো দেখা যায় সেই আলোটাও নিভে আমি যাবে। আসবো, আমি পার্থপ্রতিম রায়ের কাছেও আসবো। ইতিমধ্যে কেশব ভট্টাচার্য আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমি কেশব বাবুর কাছে আসি। কেশব বাবু, আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু সন্ধে নিউ টাউনের হোটেলে একটি বৈঠকের পর রীতিমতো ঝড় বইছে এবং সেখানে দাঁড়িয়ে বিরোধীরা, অর্থাৎ আপনাদের বিরোধীরা, তারা যতটা না সরব, আপনাদের আসন সমঝোতা বলুন, জোট সঙ্গী বলুন কংগ্রেস, তাদের সঙ্গে একটা ভীষণ তিক্ত বাদানুবাদ সেটা শুরু হয়েছে এবং শুভঙ্কর সরকারকে সিপিআইএম এর তরফ থেকে আক্রমণ করা হচ্ছে, নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে, অর্থাৎ হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম প্রশ্নে শুধুমাত্র বাইরের লোক না, আপনাদের অন্দরেও বহু বামপন্থী মানুষ, আপনাদের শরিকরা, কালকে শ্রীকুমার মুখার্জি আমাদের শোতে এসেছিলেন, তারাও কিন্তু কেউ প্রকটভাবে কেউ প্রচ্ছন্নভাবে তাদের যে অ্যাপ্রুভাল রয়েছে কিনা সেই বার্তাটা তারা বুঝিয়ে দিচ্ছেন। না দেখুন, জোট কার সঙ্গে হবে বা হবে না সেটা তো আরেকটু সময় লাগবে, বোঝা যাবে। এখন রাজনীতিতে তো কেউ অচ্ছুতরা আলোচনা সবসময়ই হতে পারে না, কেউ অচ্ছুত নেই। আপনি বিজেপির ক্ষেত্রে এক কথা বলবেন তো? বিজেপির ক্ষেত্রে যেটা বলবো, মতাদর্শগত জায়গায় তার সম্পূর্ণভাবে আমরা আলাদা জায়গায় রয়েছি বিজেপির থেকে। ফলে বিজেপির সঙ্গে আমাদের কোনো জোট নিয়ে বৈঠক কোনোদিনই হবে, কিন্তু সৌজন্য না, আমাকে একটা কথা বলুন, বিজেপি কি শব্দটা আপনি ব্যবহার করলেন, বিজেপি আপনাদের কাছে অচ্ছুত কি অচ্ছুত নয়? রাজনৈতিক সঙ্গী হিসাবে, জোট সঙ্গী হিসাবে অবশ্যই অচ্ছুত। তাহলে কেন হুমায়ুন কবির নয়? হুমায়ুন কবির তো সেই জাতপাতের রাজনীতি, ধর্মীয় মেরুকরণ এগুলো হুমায়ুন করবো কবির এখন বলেনি। আপনি বিতর্কিত ভিডিওটা দেখেননি? এই মুহূর্তে বলছেন না। এবং ঘটনাটা হচ্ছে যে একটা জিনিস বলি, আপনারা সকলেই ধরে নিচ্ছেন না, এই মুহূর্তে কি যে ওই বলছেন না, আলোচনা- এই মুহূর্তে নরেন্দ্র না, মোদী কোন আমি একটা জাতপাতের জিনিস কথা বুঝতে বলেছেন, পারছি না। এই মুহূর্তে অমিত শাহ কোন জাতপাতের কথা ঠিক বলেছেন? মৌপিয়া, আমি একটা কথা বলি যে সবাই ধরে নিচ্ছেন যে ওখানে রাজনীতি মানেই, মানে বৈঠক মানেই ওখানে আগামী ইলেকশনে জোট হবে কি হবে না এই নিয়েই আলোচনা হয়েছে। আমি তো ওখানে ছিলাম না, আপনিও ছিলেন নিশ্চয়ই না। ধুরন্ধর কেমন ছবি হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়নি? হয়ে থাকতে পারে, আমি জানবো কি করে, আপনি বা জানবেন কি সেটার করে? জন্য নিশ্চয়ই দেখা করতে এটার যাননি। জন্য তো ওখানে যাওয়া যাবে না। আর ঘটনাটা হচ্ছে যে আমি একটা বা কথা এবার বলি। শীত 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 আমি একটা কথা যেহেতু বলছি, প্রথম আমি দিকে বেশি দাদার পড়লো, এখন কথা পড়লো না। শুনছিলাম। রাজনীতিতে 2004 সালে যখন কংগ্রেস গভর্নমেন্ট ওখানে ইউপিএ গভর্নমেন্ট হলো, বামপন্থীরা সমর্থন করবার পরে কিছু কথাবার্তা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন যে এই সরকারের প্রাণভোমরা আমাদের হাতে, কান ধরে ওঠাবো, কান ধরে বসাবো, বাকিটা প্রাণভোমরা বলুন। আমাদের হাতে। আমি তারপরে চাই না এই প্রিয়রঞ্জন কথাগুলো। দাশমুন্সিকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন প্রিয়রঞ্জন বাবু খুব ভালো একটা উত্তর দিয়েছিলেন। বলেছিলেন আমরা দুজনেই সাহিত্যের ছাত্র, ফলে প্রাণ ভোমরা এই সমস্ত কথাবার্তা আমরা যেগুলো বলি সেগুলো সবটা আপনারা কিন্তু ওইভাবে আপনি কি মনে seriously করেন নেবেন না না। যে কংগ্রেসের ফলে আজকে এক সেকেন্ড, কংগ্রেসের সেই সময় দাঁড়িয়ে হরকিষেণ সিং সুরজিৎ সেই সময় আপনাদের পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়ভাবে, আমার এখানে প্রশ্ন যে এই প্রাণ ভোমরা, কংগ্রেসের ক্ষেত্রে প্রাণ ভোমরা নিয়ে যতটা সহজে আপনারা আলোচনা করতে পারতেন বা পারেন, সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের যে অবস্থান তাতে মন নিয়ে আলোচনা করা যায়? না, হুমায়ুন কবিরের অবস্থান নিয়ে কোনো ফাইনাল অবস্থান তো সিপিএম এখনো ঘোষণা করেনি। আপনি বলুন, রাজনীতিতে আজকে যদি কেউ আপনার সঙ্গে কোনো কথা বলে তার মানে তার সঙ্গে আপনার জোট হবে, এটা তো নয়। আর অচ্ছুত যেটা বলছেন না, সেই জায়গায় বিজেপিরও কোনো লিডার যদি সিপিএম এর কোনো লিডার তৃণমূলের লিডারের সঙ্গে কথা বলেন, তাহলে এই জোট হয়ে গেল, একটা সমীকরণ তৈরি হয়ে গেল, এরকমটা ভাবার কোনো কারণ আমি মাননীয় সঞ্চালিকার পারমিশন নিয়ে জাস্ট একটা শব্দ ওনাকে বলবো। খুব ভালো কথা, আপনারা হুমায়ুন কবিরকে
সেকুলার মনে করেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন, এটা আপনাদের দলের নিজস্ব বিষয়। আপনাদের হঠাৎ শুভঙ্কর সরকারকে আক্রমণ করার প্রয়োজন কি হলো? সে কংগ্রেস তো তার দল প্রশ্ন নেবে। করে দিয়েছেন, উত্তর নেই। শুভঙ্কর বাবুকে সেলিমদা ঠিক কিভাবে কেন ওটা বলেছেন তার ব্যাখ্যাটা আমি এক্ষুনি করতে আমি পারবো আসবো, না। ইতিমধ্যে সজল ঘোষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি সজলদার কাছে যাওয়ার আগে একটু পার্থ প্রতিমের কাছে যাব। পার্থ, দেখুন, এটা মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের কাছে কেন গিয়েছেন এ নিয়ে আমরা খুব বেশি একটা ভাবিত নয়, কিন্তু সেলফি তুললেই যেমন প্রেম হয় না, আবার প্রেমের প্রস্তাব একটা লক্ষ্য থাকতে পারে, সেটা তাদের বিষয়। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে মোহাম্মদ সেলিম এবং সিপিএম এর যে রাজনৈতিক দেউলিয়াপনা সেটা খুব স্পষ্ট হচ্ছে। গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা ব্রিগেডে আমরা আব্বাস সহ তাদের সকলের বক্তৃতা শুনেছি, দেখেছি, অনেক গম্ভীর শুনেছি। তো আমরা এগুলো নিয়ে খুব একটা ভাবিত নেই। আমাদের মূল লক্ষ্য হলো এই মুহূর্তে এসআইআর এর শুনানির নামে মানুষের যে যন্ত্রণা শুরু হয়েছে, মানুষগুলোকে যেভাবে হয়রানি করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, সেটা নিয়ে আমরা ভীষণভাবে উৎকণ্ঠা। আমরা ভাবিত মানুষগুলোর পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। তাই শুনানি কেন্দ্রের সামনে আমাদের দলীয় সহায়তা কেন্দ্র থেকে মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বারে বারে হওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী সোমবার একদল প্রতিনিধি দল ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হবেন এবং মানুষের যন্ত্রণার কথা সেখানে তুলে ধরবেন এবং কিভাবে সেই মানুষগুলোকে সেই যন্ত্রণা থেকে মুক্ত দেওয়া যায় তার নিশ্চিতভাবে। আমি আসবো পার্থ, আমি একটু সজলদার কাছে আসি। সজলদা, আপনি জয়েন করার আগে যা কথোপকথন হচ্ছিল, কেশব ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কেশব ভট্টাচার্য তিনি বলছিলেন যে হুমায়ুন কবির অচ্ছুত, এটা তো সিপিআইএম বলেনি। তখন আমার পাল্টা প্রশ্ন ছিল যে হুমায়ুন কবির অচ্ছুত না আপনাদের কাছে, আপনারা কি জোর দিয়ে তাহলে বলছেন যে বিজেপি তারাও অচ্ছুত না? তখন তিনি বলেছেন যে বিজেপিকে তারা মনে করেন অচ্ছুত। আমি একটু আপনার রিয়াকশন নেব। এটা তো স্বাভাবিক, এটা তো সিপিএম এর পুরনো লাইন। এইটা তো পুরনো লাইন। ধর্মতলার মোড়ে সেলিম সাহেব এবং বিকাশ বাবু দুজনে মিলে গরু খাবেন, এটা তো হচ্ছে ওদের ধর্মনিরপেক্ষতার লাইন। যদি বুঝতাম যে সেলিম সাহেব শুয়োর খেলেন, গরু খেলেন বিকাশ বাবু, তাহলে বুঝতাম সিপিএম ধর্মনিরপেক্ষ। আপনি ভাবুন, এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, মানে সিপিএম এর যে হরগোবিন্দ দাস, চন্দন দাসরা আছে, যারা আগামী দিনে কাটার অপেক্ষায়, কাটা পড়ার অপেক্ষায় আছে, কেশব বাবু আমি সজলদাকে একটু রিকোয়েস্ট করব, সজলদা আমরা প্লিজ যেন কোনো নেগেটিভ কথা এড়িয়ে একটু মন্তব্য করি, বা যাতে সত্যি দুটো নেগেটিভ আমার একসাথে জুড়ে নেবেন, দুটো নেগেটিভ আমার একসাথে জুড়ে নেবেন, ভবিষ্যতের পজিটিভটা ওখান থেকে বেরিয়ে আসবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, কেশব বাবুদেরও বুঝতে হবে যে আগামী দিন তাদের জন্য কেমন আসছে। দেখুন, সর্বহারার দল, শ্রমিকের দল, কৃষকের দল, যাদের হারানোর জন্য শুধুই শৃঙ্খল, তারা চলে গেল পুঁজিপতি হোটেলে ওয়েস্টিনে বসে কি খেলেন, কি বেলালেন, কি সেলফি তুললেন আমি জানি না। প্রেম হলো, সহবাস হলো, কি হলো কিচ্ছু জানি না। কিন্তু ওটা মোহাম্মদ সেলিম যায়নি, সিপিএম এর রাজ্য সম্পাদক গেছিল রাজনৈতিক আলোচনা করতে, সেলফি তুলতে নয়। রাজনৈতিক ভাবে কে কটা সিট পাবে তাদের কথা বলতে। আমি বলি, কেশব বাবু ওই মুর্শিদাবাদের 30%-এর মধ্যে পড়েন কিনা আমি জানি না। যদি মুর্শিদাবাদের মানুষ হন তাহলে জানবেন 30% হিন্দুকে কাটবে বলেছিল। আপনি ভট্টাচার্য টাইটেল নিয়ে মাথায় কাস্তে হাতুড়ি ট্যাটু করে রাখলেও তখন বাঁচতে পারবেন না। আমি আসবো সজলদা, খুব সংক্ষেপে একটা রেসপন্স করতে চান কেশবদা? আমি খুব সংক্ষেপে রেসপন্সটা নিয়ে একটা ব্রেকে যাব, খুব সংক্ষেপে কেশবদা। দুটো কথা আমি বলবো। এক হচ্ছে, আমি হুমায়ুন কবির অচ্ছুত এই কথাটা বলিনি। আমি প্রিসাইজলি যেটা বলেছি, আমি রিটারেট, সেটা হচ্ছে যে রাজনীতিতে কেউ অচ্ছুত নয়, এই কথাটা আমি বলেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেটা ব্যাখ্যা আমি করবার চেষ্টা করি। আর দ্বিতীয় কথা, আমি সজল বাবুর এই কথাটা তীব্র প্রতিবাদ করছি। উনি যা বলেছেন তার মধ্যে এই সহবাস, এই ধরনের কথাবার্তা আমি তীব্র প্রতিবাদ করছি। সজলদাকে আমি বলবো যে যখন দুজন ব্যক্তিত্ব, যার মধ্যে মোহাম্মদ সেলিমের মতো একজন সিপিআইএম রাজ্য সম্পাদক রয়েছেন, সেখানে এই ধরনের শব্দ বা শব্দবন্ধ থেকে আমরা বিরত থাকলে রাজ্য সম্পাদক কার কাছে গেছে? রাজ্য সম্পাদক মানুষটাই তো আজকে হিন্দুদের জন্য ভয়াবহ।
তিনি 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে বাবরি মসজিদের নাম করে, যে আবার নতুন করে দাঙ্গা লাগাতে চাইছে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে দিতে হবে, ছোট্ট একটা বিরতি আমাকে দিতে হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। শুক্রবার রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এক মাসের মাথায় ফের তাঁর বঙ্গ সফর। অন্যদিকে সোমবারই দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে মমতা। 2026-এর ভোটের দিকে তাকিয়ে দুপক্ষকে তীর ছুঁড়তে শুরু করেছে। এসআইআর নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে আইপ্যাকের ঘরে হানা দিতে চেয়েছিল ইডি। সেই ফাইল ছিনিয়ে নিয়েছিলেন তিনি। পরদিনই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তার কাছে পেনড্রাইভে অনেক তথ্য আছে, যা ফাঁস করে দিলে দেশ জুড়ে হইচই পড়ে যাবে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিল রাজ্য বিজেপিও। তবে মমতার মন্তব্যের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। বাংলায় এসে ওই মন্তব্যের পাল্টা কোনো কথা তিনি বলেন কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। এখানে দুটি কর্মী সভা করবেন তিনি, একটি ব্যারাকপুরে, অন্যটি শিলিগুড়িতে। রাতে নিউ টাউনের হোটেলে বৈঠক করবেন কোর কমিটির সঙ্গে। সেখানেই চূড়ান্ত করতে পারেন রণকৌশল। এসআইআর নিয়ে দল কোন পথে এগোবে তার দিশাও ঠিক করে দিতে পারেন তিনি। তবে এক মাসের মধ্যে ফের এই শাহী সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। অমিত শাহ আসছে না মনে হয় বাংলায় গব্বর সিং আসছে। কি এমন এত ভয় পাবার কে? বাঙালি ভয় পেতে পারে না, বাঙালি মাথা নিচু করতে জানে না। যাই হোক, যাই অত্যাচার হোক, বাঙালি লড়াই করবে এবং এই অগণতান্ত্রিক এসআইআর এর বিরুদ্ধে বাঙালি গর্জে উঠবে। সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। রাজ্যে যখন অমিত শাহ, তখন দিল্লির পথে মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে সোমবার বিকেলেই বৈঠকে বসবেন তিনি। তার সঙ্গে থাকবেন আরও 10 জন। ভোটের আগে এসআইআর নিয়ে যখন চাপানুতোর তুঙ্গে, তখন অমিত শাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই কোন কৌশল নেন সেদিকে তাকিয়ে গোটা দেশ। কলকাতা টিভি। আমি সজলদার কাছে যাব। সজলদা, আমরা দেখেছি যে এর আগে যখন ডিসেম্বরের শেষে যখন অমিত শাহ তিনি এসেছিলেন, তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আক্রমণাত্মক কোনো মন্তব্য সেটা প্রেস কনফারেন্সে তেমনভাবে করেননি। কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমরা দেখেছি আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পরবর্তীকালে আমরা দেখেছি যে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন এবং সে বক্তব্য আমরা শোনালাম। এরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে অমিত শাহর সফর, আপনাদের কি প্রত্যাশা? আপনারা কি মনে করেন যে নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে স্ট্রংলি নিশানা করা হয়েছে, তখন যথোপযুক্ত কাউন্টার সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকেও আসা, সেটা আপনাদের কর্মীদের মরালের জন্য প্রয়োজন? না, আমি এটা মনে করি না। ওই যারা রাস্তায় গর্জন বর্জন এসব বলছিল আর কি, তাদের কাউন্টার কখনো ভারতবর্ষের 140 কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী মানে ভারতবর্ষের দ্বিতীয় ব্যক্তি দেবেন, এটা আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে। অমিত শাহ আসা মানেই আমাদের জন্য একটা ভরসা, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এই কথাটা কিন্তু সত্যি। তো অমিত শাহজি আসছেন, কেউ বলেছে যে গব্বর সিং আসছে কি কে আসছে সেটা আর কিছুদিন বাদেই বোঝা যাবে। কিন্তু আমি বলছি, মমতা ব্যানার্জি যেটা বললেন যে বেশি লাগালে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, যে আমার কাছে পেন ড্রাইভ আছে, আমি সব ভান্ডা ফাঁস করে দেবো। আমি বলছি উনি এর আগেও বলেছিলেন যে সিপিএম এর ফাইল আছে। তারপর আমি জানি না সেদিন যে ফাইলগুলো চুরি করলেন, যে মোবাইলটা চুরি করলেন, তার মধ্যে কি কি আছে।
তারপরে উনি বলেছিলেন ফাইল সব লোপাট করেছে, আমার কাছে চিরকুট আছে। চিরকুটের গল্প শেষ হয়ে গেল, এখন বলছে পেন ড্রাইভ আছে। বলছি বুকের ভেতরে এত চুরি চুরি লুকিয়ে রেখে রাত্রে ঘুমোতে যান কি করে? নিজের দলের চুরি, সিপিএম এর চুরি, বিজেপির চুরি, এটা মানে কি? আপনার কাছে যখন আছে তখন আপনি ভান্ডা ফাঁস করে দিন। রোজ চ্যানেলে চ্যানেলে, আমি বলছি রোজ এই টিভি ক্যামেরার সামনে কান্না যে আমাকে ধরে নিয়ে গেলে আপনারা নাড়ু পাকাবেন, আপনারা চুল ছিঁড়বেন, এগুলো না করে আপনি বরঞ্চ ভান্ডা ফাঁস করে দিন, দেখবো আপনার দম আছে। আমরা দেখবো তখন যে আপনার দম আছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘন ঘন বাংলায় আসছে বা প্রধানমন্ত্রী ঘন ঘন বাংলায় আসছে, এর মানে বাংলায় ভোট হয়েছে। তারা বাংলাকে যেন তেন প্রকারণে কৌশলে তারা দখল করতে চাই, কিন্তু বাংলার মানুষ বারে বারে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এবারও নিশ্চিতভাবে 2026-এ যতই কৌশল তারা করুক, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ কারণেই যে যেভাবে নীতি নৈতিকতা ছেড়ে শুধুমাত্র এজেন্সি দিয়ে কোথাও কোথাও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এবং সার্বিকভাবে যত নিরপেক্ষ এজেন্সি আছে সেগুলোকে রাস্তায় ময়দানে তাদের সহযোগী সঙ্গী হিসেবে নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে তারা কিন্তু সজলদা যেটা বলছেন যে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থেকে থাকে, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নির্দিষ্টভাবে একটা কয়লা পাচারের মতো অভিযুক্ত করা, এবং সেটাও আসছে। এক সেকেন্ড সজলদা, যে এবং সেটাও কার কাছ থেকে আসছে? স্বয়ং মুখ্যমন্ত্রী কাছ থেকে আসছে, স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে আসছে। যদি সেরকমই সিরিয়াস তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা নিয়ে কেন ব্যবস্থা হচ্ছে না? না, কিছুক্ষণ আগে সজলদাও তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে অনেক কিছু বললেন, বা বারে বারে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2022 থেকে 2024-এ 8 বার তাকে তলব করা হয়েছে। তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাপনা বা তাদের বিরুদ্ধে পার্টিকুলার অভিযোগ তারা পেয়েছে, এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে তারা যে অকথা কুকথা শুভেন্দু অধিকারী সহ সকলে বিভিন্ন সময় চোর অমুক তমুক বলছে, তাহলে তার বিরুদ্ধে নির্দিষ্ট তারা কি ব্যবস্থাপনা, অর্থাৎ তারা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না বলে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাদের যে লিপসা সেটা চরিতার্থ করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বশীল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলেছেন তার কাছে নিশ্চিতভাবে প্রমাণ রয়েছে, আগামী দিনে প্রয়োজন পড়লে তিনি সেটা নিয়ে ব্যবস্থাপনা গ্রহণ করবেন, না হলে অমিত শাহ বা বিজেপি নেতারা চ্যালেঞ্জ করুক সে বিষয়ে কি রয়েছে। আজকে আমরা দেখেছি সজলদা, আজকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্টিকুলারলি ভবানীপুর নিয়ে তিনি মিটিং করেছেন, বিএলএ 2 ওয়ার্ড সভাপতি কাউন্সিলরদের নিয়ে তিনি বৈঠক করেছেন। সবই আছে, সেগুলো বের করুন সজলদা, সেগুলো বের করুন। এত গাল, আরে আপনাদের কাছে তো হোম গার্ড আছে, মুখ্যমন্ত্রীর কাছে তো ডকুমেন্ট আছে পেন ড্রাইভে, সেই পেন ড্রাইভটা কম্পিউটারের পেছনে গুঁজে দিচ্ছে না কেন? এইটুকু উত্তর দিন না। চুরির এত প্রমাণ আছে, দিলে আমাদের হাতে হাত করা, আমাদের জামা কাপড়ও থাকবে না, সেগুলো বার করছেন না কেন? সিপিএম বিজেপি একসাথে গায়েব হয়ে যাবে। এত কিছু বলছেন তৃণমূলের নামে, তৃণমূলের আমি বলছি না, মমতা বলছেন, মমতাদি বলছেন, আমরা কোথায় বলছি? আমরা যা বলছি ওনার কথা রেস ধরে বলছি। উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য সবাইকে বিরোধী দলের নেতাদেরকে ডাকছে। আমি বলছি মমতাদির কাছে পেন ড্রাইভ আছে, বিজেপি আর চিরকুট আছে সিপিএম এর। বাজারে কাল সকালে ছেড়ে দিন, কাল সকালে বাজারে ছেড়ে দিন, অমিত শাহ থোতামুখ ভোতা হয়ে যাবে। করছেন না কেন? চিটিংবাজির একটা সীমা থাকে। আমি আসবো পার্থ, প্রতিম, সজলদা দুজনের কাছেই আসবো। আমি তার আগে এখানেই সুমনদার কাছে আসি। যে সুমনদা, আমরা যখন দেখতে পাচ্ছি যে 1 মাসেরও কম সময়ে অমিত শাহ তিনি বঙ্গ সফর করছেন, প্রধানমন্ত্রী তিনি একাধিকবার বঙ্গ সফর করেছেন, নীতিন নবীন যিনি সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন, তারপরে তিনি এসে দুর্গাপুর সেখানে তিনি তার কর্মসূচি নিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আপনাদের যে অবস্থান, যে সত্যি আপনারা একলা চলতেই যাবেন কিনা, নাকি গত কয়েকটা নির্বাচনের মতো বামেদের সঙ্গে আপনাদের আসন সমঝোতা হবে, সেটা নিয়ে কনফিউশনটা আপনারা নিজেরাই নিজেদের কাছে আপনাদের উত্তর নেই। আপনাদের কি আনপ্রিপেয়ার্ড লাগছে না সেটাও প্রশ্ন করুন। ও উত্তর দিতে চায় কংগ্রেসের হয়ে? না, আপনার কাছ থেকে উত্তর নিতে চায়। দেখুন, আমি প্রশ্ন করতে চাই।
জনগণের হয়ে। আচ্ছা, দেখুন, প্রধানমন্ত্রী এসছিলেন, প্রধানমন্ত্রীর আমরা ভাষণ শুনেছি, আইপ্যাক কাণ্ড নিয়ে কোনো প্রশ্ন নেই প্রধানমন্ত্রীর মুখে। প্রধানমন্ত্রী এসছিলেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, সিঙ্গুর থেকে যে কারখানা চলে গেছিল এবং সেই সময় প্রত্যক্ষ বিজেপির সমর্থন ছিল, তৎকালীন আচ্ছা, বিজেপি। প্রধানমন্ত্রী, আমার এখানে প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো তবু আসছেন, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আসছেন, না, আমি এই শেষ বাংলা মুখ হচ্ছেন না মৌপিয়া, আপনি অন্য কনটেক্সটে আমায় প্রশ্ন করেছিলেন, সুমনদা আপনি আমায় একাই যথেষ্ট, ডাইভার্ট ওখানে করে আসানোদের দিচ্ছেন। দরকার নেই। না, তারপর না না আসছেন কি আমি জানতে চাই। অবশ্যই আসছেন, অবশ্যই আসছেন? আপনি সবার আগে কবে জানতে আসছেন? পারবেন। আপনি সংবাদ আমি মাধ্যম আমি এবং যদি কানেক্টেড সংবাদ মাধ্যম, আপনি সবার আগে জানতে আচ্ছা, পারবেন। আমি অন এয়ার কথা দিলাম। আপনার বক্তব্যটা প্রশংসা হিসেবে নিয়ে আমি আপনার ওই আমার সোর্সের প্রসঙ্গ টেনে আমি বলছি, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে গত মাসের শেষের দিকে আসা নিয়ে একটা কথা হয়েছিল, এলেন না কেন? গত মাসে Am I wrong? না না, একদম না, আমি আপনাকে বলছি মল্লিকার্জুন খার্গে সাহেবের এখানে কলকাতায় সভা করার কথা ছিল, কিন্তু যে ডেটে আমরা সভা করতে চেয়েছিলাম সেই ডেটে বাজেট সেশনের উনি যেহেতু রাজ্যসভায় বিরোধী দলনেতা, প্রেসিডেন্সিয়াল স্পিচের জবাবি ভাষণ রয়েছে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। তারপরে পড়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, টানা প্রায় 28শে ফেব্রুয়ারি অবধি আমরা কিছু করতে পারবো না। আপনার কাছে খবর আরও আগে রয়েছে এইসব বিষয়, সেই জন্য এইটার সঙ্গে কাইন্ডলি কোনো ধরনের অ্যালায়েন্স, কোনো ধরনের তৃণমূলকে বার্তা দেওয়া। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আমি দায়িত্ব নিয়ে বললাম, দিয়েছেন আমি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আমি দায়িত্ব নিয়ে আমার দলের প্রদেশ নির্বাচনী কমিটির একজন সদস্য হিসাবে দায়িত্ব নিয়ে বললাম আপনারা তাদের দেখতে পাবেন নির্বাচনের আগে। আমরা কিন্তু 2021-এ দেখিনি, কারণ কেরলের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রাহুল গান্ধী অপেক্ষা করছিলেন এবং তারপর কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। আচ্ছা, আপনি তো আমাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সফর নিয়ে প্রশ্ন করলেন। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আসবেন এবং আপনি এক্সক্লুসিভ নেবেন, এটাও কথা দিয়ে গেলাম একজন ক্ষুদ্র কর্মী, কিন্তু একটু অপেক্ষা করুন, ডেট জানতে পারবেন। বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা মৌপিয়া তোমার। ঠিক আছে, আপনি এবার মৌপিয়া আমি দুটো লাইন শেষ করি, কনস্ট্রাকটিভ কথা হোক, কারণ সজল মাঝখানে ফুট কেটে দেবে। আইপ্যাক নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কনস্ট্রাকটিভ, চলো সুশান্ত এক সেকেন্ড প্লিজ, হ্যাঁ বলুন সুমন দা। আইপ্যাক নিয়ে প্রধানমন্ত্রী চুপ, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই সময় রাজনাথ সিং কেন এসে কানে ফুসমন্তর দিয়ে গেছিলেন সেই ব্যাপারে প্রধানমন্ত্রী চুপ। নীতিন নবীন ওনাদের মাননীয় সভাপতি, তিনি এলেন, তিনি এসে রবীন্দ্রনাথকে লিটারেচারের জায়গায় নোবেল শান্তি পুরস্কার দিয়ে চলে গেলেন। কেউ আবার আসবেন ওনারা, এবার অমিত শাহ আবার এসছেন, আবার রবীন্দ্রনাথ, সান্যাল, বঙ্কিমদা এইসব বলবেন টলবেন চলে যাবেন। বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত কোথায় হতে পারছে ভারতীয় জনতা পার্টি? কোথায় হতে পারছে? বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য একটা জায়গাকে অনুধাবন করতে হলে প্লিজ আমি অনুরোধ করছি বিজেপির প্রতিনিধিকে, আমি অনুরোধ করছি, আমি ডিস্টার্ব করব না আপনি যখন বলবেন। ঠিক আছে, একটা জায়গার সঙ্গে সম্পৃক্ত হতে হলে তার সাহিত্য, তার জাতীয়তাবাদ, তার জাতীয়তা বোধ, এগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হয়। আমি আসবো, আমি একটু কেশব বাবুর কাছে আসি, যে কেশব বাবু, এটা তো মানে অবশ্যই এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে 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 ভোটের নিরিখে যে জায়গায় বামেরা রয়েছে, সিপিআইএম রয়েছে, সেটা তাদের কাছে তো কাঙ্ক্ষিত নয়। এমনকি একটা রাজ্য রাজনীতির গণতন্ত্রের যে পরিসর, সেই গণতন্ত্রের পরিসরে কেউই চায় না যে বামেরা তারা শূন্য থাকুক, কিন্তু সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এবারের নিজেরাই চায়, এবারের এই যে কটাক্ষটা, কিন্তু এই কটাক্ষটা যে সজলদা করতে পারছেন, এটারও তো একটা গ্রাউন্ড আছে। আপনারা বলেন নির্বাচনের পর বাইনারি ইত্যাদি, প্রশ্ন হচ্ছে আপনাদের নিজেদের কাছে তো ক্লিয়ার না যে কি আপনাদের লাইন হতে চলেছে। না দেখুন, পরিস্থিতিরা যখন এই জায়গায় থাকে তখন মানুষ লাইনটা কি হবে সেটা রেডিলি অফ অ্যান্ড অন বলে দিতে পারে না, তাকে হাতড়ে হাতড়েই পথ চলতে হয়, খোঁজ করতে হয়। আমাদের সঙ্গে ধরুন কংগ্রেসের যে নির্বাচনী সমঝোতা কয়েকটি নির্বাচনে হলো, যদি আজকে কোনো একটা দল এখানে সেরকম জায়গায় থাকতো যে তারা এককভাবেই সমস্তটাকে কন্ট্রোল করতে পারছে, তাহলে সেই নির্বাচনী সমঝোতা অন্যরকমভাবে হতেও পারত। ফলে পরিস্থিতি খারাপ থাকলে তখন মানুষ নানাভাবে নিজের একটু অগ্রগতি ঘটানোর জন্য নানা রকম রাস্তা খুঁজে, সেই স্টেজের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি এখন, বামপন্থীরা, সিপিএম বিশেষ করে, অন্য দেশ আরও কতটা
জোটটাকে বাড়ানো যায় বা করে ভোটটাকে যদি একটু বাড়ানো যায়, সেই চেষ্টায় আমরা আছি, এর থেকে বেশি কিছু না। আর দ্বিতীয় কথা, এরকম প্রচেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল অতীতে বহু সময় করেছে। কেএলওর সঙ্গে কারুর জোট আপনি দেখেছেন একটা সময়, কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন, যেটা উত্তরবঙ্গের সেই জিনিসের সঙ্গে হয়েছিল। পরবর্তীকালে এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের মানে জোট হয়েছিল কি হয়নি আপনি দেখেছেন। তখন উভয়ের একজনের আরেকজনকে প্রয়োজন ছিল। এখন তারা মনে করছেন যে না, জোট করব না, আমরা আমাদের এক একজনের শত্রু। আমি একটা কথা বলছি এখানে, আপনি যে কথাটা বলছেন আমি তার সঙ্গে 100% সহমত। এক সেকেন্ড, কিন্তু there is a but, দক্ষিণপন্থী দল তারা যে রাজনৈতিক ইকুয়েশনে যেতে পারে, তাহলে আপনারা অন্তত এই ফাসাদটা ছাড়ুন যে আপনাদের কোট আনকোট নীতি, নৈতিকতা, আদর্শ, আপনারা ভোটের প্রয়োজনে যে কোনো কম্প্রোমাইজে যেতে পারেন, যে কোনো ইকুয়েশনে যেতে পারেন। সেটা তাহলে ফাসাদ, আপনারা ফাসাদটা ছাড়লে আর কোনো প্রশ্ন উঠবে না। আপনারা কাল থেকে যেটা বলছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, আই এগ্রি। আমার পার্টির যে দক্ষিণপন্থী দলগুলো এক্ষেত্রে তারা যে লিবার্টিটা নেয়, আপনারাই তো দাবি করেন যে আপনারা সেই লিবার্টিটা নেন না। আমার পার্টির দর্শনের সঙ্গে কোনো জায়গায় কোনো দলের সঙ্গে জোট করতে গিয়ে দেখা যায় সেটা কম্প্রোমাইজ হচ্ছে, আমরা 100 বার করবো না। এবং মূল যে জায়গাটা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতির কথা যারা বলে, তাদের বাইরে অন্য কোনো দলের সঙ্গে কিন্তু আমাদের জোটের প্রশ্নই উঠছে না। ফলে সেই কম্প্রোমাইজ কোনোদিন আমরা করব না, তাতে শূন্য থাকি, 1% পাই, 2% পাই, কিছু যায় আসে না। আমাকে একদম সহজ কথা এটা উত্তর দিন। পোটেনশিয়াল জোট সঙ্গী হিসেবে আমি আবারও বলছি, মন বোঝার স্তরেই আছে। আমি বলছি না যে আপনাদের কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়েছে বা অগ্রসর হয়েছেন বা আদৌ হবে কিনা। মন বোঝার স্তর অবধি যখন আপনারা পৌঁছচ্ছেন পোটেনশিয়াল জোট সঙ্গী কাউকে ভেবে, তার ধর্মনিরপেক্ষ অবস্থান সম্পর্কে আপনারা 200% নিশ্চিত হয়ে গেছেন? সেটা কি কারুর ক্ষেত্রেই সম্ভব হওয়া যায় 200%? আজকে যেটা হচ্ছে কালকে সেই জায়গায় থাকবে না। হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ কি ধর্মনিরপেক্ষ? আমাদের দলে তো ছিল হচ্ছে ঋতব্রত, সেই যে চিরটা কাল আমাদের মতন একসঙ্গে একই মত পথ মেলে চলবে আমরা তো ভেবেছিলাম। রাজ্যসভার সদস্য ছিল একসময় আমাদের দলের পক্ষ থেকে, এখন তৃণমূলের হয়েছে। আপনি 200% নিশ্চিত হয়ে কারুর সম্পর্কে, হিউম্যান বিইং তো কোনোদিন বলতে পারবেন না। না, হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ কে বলেছে? আমরা না, এই কথা আমি এখানে এসে বলে যাব কেন? উনি ধর্মনিরপেক্ষ বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, তখন উনি ধর্মনিরপেক্ষ হলেন। যখন বিজেপিতে ছিলেন তখন ধর্মনিরপেক্ষ ছিলেন না। এখন আবার তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছেন, এখন আবার তাকে অন্যরকম ভাবতে হচ্ছে। সজলদা, এই হুমায়ুন কবির আমি তো তোমরাও প্রার্থী করেছো তাকে। মার্জনাচে বলছি, আমি কেশব বাবু কেশব ভবন থেকে বসে বলছেন কিনা আমি বুঝতে পারছি না। সিপিএম এর আলিমুদ্দিন স্ট্রিট থেকে যদি বসে বলেন কোনো মানুষ যে আমরা হাতড়াচ্ছি, আমরা অন্ধকারের মধ্যে আলোর দিশা খুঁজছি, আমরা কাতরাচ্ছি ভোটের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেছেন এই জিনিস, এটা আজকে প্রথম করছেন তা নয়। এই রকম ভোটের 1 মাস আগে, ভোট ঘোষণার 1 মাস আগে দলের মুখপত্র যদি বলে আমি হাতড়াচ্ছি আর কাতরাচ্ছি, তাহলে আমি হাত জোর করে যারা সিপিএম এ ভোট দেন তাদের আমরা হাতড়াবো না, কাতরাবো না। যখন যেখানে প্রয়োজন জনগণের সঙ্গে আমাদের থাকার কথা, সে করোনা রেড ভলেন্টিয়ার হোক, যা হোক, আমরা মানুষের কাছে থাকবো। সেটা ভোটের রেজাল্ট যাই হোক, ইরেসপেক্টিভ অফ দ্যাট, এগুলো আপনাদের রাজনীতিতে এগুলো আপনারা বোঝেন না, আপনারা বলবেন না। কি করতে গেছিলেন? আরে ও দাদা সেলিম সাহেব কি করতে গেছিলেন? আপনি আমার উত্তর দিন। মোহাম্মদ সেলিম সাহেব কি করতে গেছিলেন সেই উত্তরটা সেলিম সাহেব সঠিকভাবে দিতে পারবেন। কি করতে গেছিলেন? আপনি যে কথাগুলো বলেছেন এই প্রসঙ্গে, আপনি এই প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন, তারপরে আর ওই নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা যাব না। আপনি যে ওয়ার্ডিংগুলো ইউজ করেছেন, আমি পার্থপ্রতিমের কাছে যাব যে পার্থপ্রতিম, আজকে মোহাম্মদ সেলিমের এই বৈঠক নিয়ে তোমরা কোনো কটাক্ষ করতে বাদ দিচ্ছ না, কিন্তু এই হুমায়ুন কবির তো 3 মাস আগে তোমাদের দলে ছিলেন, এমনকি যে বিতর্কিত ভিডিও প্রসঙ্গ এখনো আছে, তারপরে এখনো তৃণমূলের এমএলএ। দেখুন, আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে কার সঙ্গে কে বৈঠক করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, তাদের রাজনৈতিক দেউলিয়াপনে। এতে তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস 26-এর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি যেমন নিচ্ছে,
পাশাপাশি এসআইআর যে মানুষের এখনো priority মুরদ হলো না। তার সঙ্গে বলতে দাও, হুমায়ুন এক সেকেন্ড, কবিরকে দল সজলদা। থেকে তাড়ানো। আরে সজলদা একটু ধৈর্য ধরুন, শোনার ধৈর্য ধরুন। কেশব বাবুর একটা কথার আরে অবজেকশন আমাকে নিয়ে এসছে বলার জন্য। কেএলওর সঙ্গে কখনো কোনো দল জোট করেনি। কেএলও একটা এক্সট্রিমিস্ট গ্রুপ, তার সঙ্গে কেপিপি কে গুলিয়ে ফেলবেন না, নাম্বার ওয়ান। আর কিষাণজি? সজলদাদের আমি ধন্যবাদ জানাবো। সজলদারা দিন শেষে কিছুটা হলেও বাংলা প্রেমী হওয়ার চেষ্টা করছে। তাদের নতুন রাজ্য সভাপতি এসে জয় বাংলা ধ্বনি অন্তত পক্ষে দিচ্ছে, যে জয় বাংলা ধ্বনিকে বাংলাদেশি ধ্বনি বলে এতদিন সজলদারা কটাক্ষ করেছে। আর যে আরে আমরা তাদের চিরকালই সর্বভারতীয় বাংলা প্রেমী। সভাপতি জয় বাংলা একজন বলছে, বাঙালির হাতে এটা শুনে ভালো প্রতিষ্ঠিত লাগছে। আমাদের দল। কিন্তু আর আরো 40টা শিখতে হবে, বাঙালিকে বাংলায় পুড়িয়ে আরো মেরে বেশি বাংলা করে প্রেমের আসুক কথা তারা, অন্তত আপনারা বাংলা বলবেন করে না। এসে বাঙালি সংস্কৃতি সম্পর্কে আরো একটু অবগত হন, তারপরে বাংলা দখলের স্বপ্ন দেখুন, তাহলেই ভালো হবে। এই যাত্রায় বাংলা দখলের স্বপ্ন থেকে আপনারা অনেক দূরে থাকবেন, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। সজলদা, এই অবস্থায় আপনিও তো বাংলা দখল মমতা যখন বন্দ্যোপাধ্যায় ছাড়ুন, ইলেকশন নিজের কমিশনে টিকিটের যাচ্ছেন, কথা ভাবুন আগামী নির্বাচনে। সোমবার ভালো ইলেকশন হবে, আমি কমিশনে আপনাকে যাচ্ছেন। ভালোবাসি। এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে, এবং এরপর সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে, যে দাবিগুলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল, হিয়ারিং এ BLA-2 এর উপস্থিতি থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে গ্রহণ করা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে সরকারি নির্দেশ দেওয়া যাবে না সেটা থেকে শুরু করে আরো একাধিক পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু তাদের শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে নির্বাচন কমিশনে। আমায় বলছেন? হ্যাঁ সজলদা। আরে হ্যাঁ যান, আমি কিন্তু বলছি একটু সাবধানে যান। রাজীব কুমার সহ আরো সদুয়েক পুলিশ টুলিশ নিয়ে যান। বাই চান্স যদি অ্যারেস্ট হয়ে যায় ওখান থেকে, পার্থ দ্বারা রাস্তা অবরোধ করতেই পারবে না। হ্যাঁ, আমি সেই জন্য বলছি যাবার আগে সাবধানে যাবেন। এই যে নাড়ু পাকাতে বলেছিলেন, নাড়ুও পাকাতে পারবে না মায়েরা, সোজা অ্যারেস্ট হয়ে লকআপ হয়ে যাবে। কেন, এটা গণতান্ত্রিক উনি দেশে যেতে পারেন, মুখ্যমন্ত্রী, জ্ঞানেশ একটা কুমারকে রাজ্যের জ্ঞানেশ কুমার বলবেন তো? মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের সজলদা সঙ্গে কি দেখা ভয় করতে যাচ্ছেন, তাতে দেখাচ্ছে? অ্যারেস্ট ভয় কেন খাওয়ার হবে? ভালো তো। সজলদা কি ভয় দেখাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, আরেকবার মমতা বলুন। বন্দ্যোপাধ্যায় আপনাদের ভয় না, পায় না। মমতা ভয় পাচ্ছেন। ভয় যদি না মমতাদি ভয় পাচ্ছেন। সব থেকে বেশি মমতাদি ভয় পাচ্ছেন, নিজেই বলেছেন আমি গ্রেফতার হতে পারি, ভয় পাচ্ছেন। চুরি করেছে জানেন, অ্যারেস্ট হতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হ্যাকেল করা হচ্ছে, নিশ্চিতভাবে বিরোধী দলনেত্রী হিসেবে তিনি বলতেই পারেন। আর কিন্তু ফাইলটা কি কারণে চুরি করলেন? বাঘিনীকে আপনারা কখনো কিছু করতে পারবেন না। এই দেখো, বাংলার হাজার হাজার মমতা লক্ষ লক্ষ বাঘিনী, মানুষ কেষ্ট মমতা বাঘ, বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পুরো তৃণমূলটা চিড়িয়াখানা। সুমনদা আর দিলীপ ঘোষ, আর তোমাদের দিলীপ ঘোষ বাঘের বাচ্চা। মৌপিয়া, প্লিজ এসআইআর একটা তুমি সরকারি বলছো যখন মেনে নিলাম। এসআইআর একটা না, সরকারি দিলীপ ঘোষ নিজে বলেছে বাঘের বাচ্চা, আমি বলি। এসআইআর একটা সরকারি প্রক্রিয়া, সারা ভারতবর্ষ জুড়ে, এখন 12টা স্টেটে হয়তো হবে, তারপর সারা ভারতবর্ষ জুড়ে হবে। এতগুলো মানুষ মারা গেছে, বিএলওরা চাপে মৃত্যুবরণ করেছে, সুইসাইড করেছে, বিভিন্ন রাজ্যে শাসক দল তাদের বিএলএ, সেবক ব্রিজ থেকে একজন বিএলও তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বিএলএ-2দের ওপরে ইনফ্লুয়েন্স অশোক করছে। দাসের কথাও মনে রাখবেন, তার স্ত্রী বলেছিলেন অনন্যা ব্যানার্জির জন্য আত্মহত্যা করতে হয়েছে অশোক দাসকে। তা সারা ভারতবর্ষ জুড়ে এই একটা বিরাট যে এক্সারসাইজ চলছে, সেটা অত্যন্ত একটা সিরিয়াস বিষয়। আমরা প্রথম থেকে বলেছি জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়, ইন্টেন্সিভ রিভিশন। আমার এখানে একটা প্রশ্ন শুনুন হ্যাঁ, আপনার আমি কাছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন এবং এই নিয়ে সরব হতে যাচ্ছেন, কিন্তু বারবারই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে বিজেপি বিরোধিতায় গোটা দেশের মধ্যে তারা এগিয়ে রয়েছেন। এই দাবিটা তো তৃণমূল কংগ্রেস করে, কোথাও কি আপনার মনে হয় না যে সেটা আরো জোরালো হবে? না, এটা উনি বিজেপি বিরোধিতা কতটা করছেন আমি জানি না। এটা উনি ওনার যে ফেক ভোট ব্যাংক আছে সেটা যাতে সুরক্ষিত থাকে সেই লড়াইতেও উনি রয়েছেন। পাশাপাশি এটা টু বাই ডাইমেনশনাল অ্যাক্টিভিটি ওনার। 1 2 নম্বর হচ্ছে এসআইআর এর মতন একটা সিরিয়াস ইস্যুতে মৌপিয়া আপনি আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি
বা বাঘের বাচ্চা, বাঘিনী, এই ধরনের কটূক্তি একে অন্যের দিকে করে যাচ্ছেন এবং বাংলার মানুষ কলকাতা টিভির পর্দা থেকে দেখছেন এরকম একটা সিরিয়াস ইস্যুতে একজন রাজ্যের শাসক দল, একজন কেন্দ্রের শাসক দল সেই জিনিসটাকে একটা মকারির লেভেলে নিয়ে চলে যাচ্ছে। উই আর জাতীয় কংগ্রেস ভেরি সিরিয়াস অ্যাবাউট এসআইআর। আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু এসআইআর এর দরুন যে মানুষের মৃত্যু হয়েছে, যত মানুষের মৃত্যু হয়েছে, প্রক্রিয়াকরণের মধ্যে যেগুলো ফ্ল রয়েছে তার আমরা বিরোধী আমি একদম এবং সেই 30 বিরোধিতা সেকেন্ড জাতীয় করে। কংগ্রেসের চলবে। 30 সেকেন্ড করে আমি সজলদা এবং পার্থদার কাছে আসবো। প্রথমে সজলদা। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এসআইআর এর ফলে কিছু মানুষের অসুবিধা হচ্ছে। যে কোনো সংস্কার করতে গেলে এই অসুবিধা হয়। আপনি যদি গ্যালিলিও থেকে রোহিঙ্গা কোথায় খুঁজে পাওয়া গেছে? সতীদাহ প্রথা, আপনি যদি বাল্য বিবাহ, বিধবা বিবাহ যদি দেখেন, দেখবেন সেখানেও মানুষ অসন্তুষ্ট ছিল। রোহিঙ্গা খুঁজে পাওয়া একটা গেছে? সংস্কার হ্যাঁ, লেবুতলা চলছে পার্কে। এবং আপনি খুঁজবেন একটু পরে। আমি বলছি যে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই বিএলওরা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ত্রুটির ফলে সাধারণ মানুষকে কষ্ট পেতে হচ্ছে। আবারও বলছি, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদের আসার দরকার নেই, বাড়িতে বসে কাজ হয়ে যাবে। এই খিচবেড়ি ফটো করার জন্য তৃণমূলীরা জোর করে নিয়ে আসলে আসবেন না। এসআইআর একটা প্রক্রিয়া, ভারতবর্ষের আগে 13 বার হচ্ছে, এটা কিন্তু এবারও বিজেপির হবে। বক্তব্য যে শান্তিতে হতে দিন, সারা মানুষকে ভারতবর্ষে হ্যারাস যেভাবে করে হচ্ছে। এই এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথা বিজেপির বিরুদ্ধে তাদের অ্যান্টাগনাইজ করার জন্য আপনাদের মদতপুষ্ট কিছু বিএলও তারা নাকি আননেসেসারিলি এই হিয়ারিং এ ডাকাডাকি, লজিক্যাল ডিসক্রিপেন্সি এগুলো করছেন। নির্বাচন কমিশন সেই বিএলওদেরকে না, গন্ডগোলগুলো ওরাই শুভেন্দু পাঠিয়েছে অধিকারী বেশিরভাগ। বলেছিলেন যে সেই বিএলওরা কথায় কথায় অ্যারেস্ট হয়ে যাবে, তাদেরকে অ্যারেস্ট করে দিন, কিন্তু মানুষের হয়রানি বন্ধ করুন। একটা প্রশ্ন খুব ক্লিয়ারলি জানা দরকার যে 90 বছরের বৃদ্ধাকে সে ইচ্ছে করে যাচ্ছে না, তাকে শুনানির নোটিশটা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, তাই সে যেতে বাধ্য হচ্ছে। সজলদার না জেনে বাড়িতে বসে শুনানিটা অসম্ভব। গল্প করছে। আমরা রাস্তায় নেমে মানুষের সঙ্গে কাজ করছি। ওই 90-95 বৃদ্ধ বৃদ্ধাদের যখন শুনানির কাগজ নিয়ে তারা মানুষকে হাজির তো হচ্ছে, রাস্তায় সেটা আপনারাই ফেক নামিয়ে দিয়েছেন। নয়, সেটা ফেক নয়। আমাদের আর সময় যেভাবে একদম মানুষ- শেষ। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই রাজ্যে এসে পৌঁছবেন। আগামীকাল তার কর্মসূচি রয়েছে ব্যারাকপুরে এবং শিলিগুড়িতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভবানীপুর নিয়ে বিশেষ বৈঠকের পর তিনি তোড়জোড় করছেন দিল্লিতে যাওয়ার। অন্যদিকে বাম কংগ্রেসের মধ্যে এই মুহূর্তেই ঠান্ডা লড়াই, সেটাও প্রকাশ্যে এসে গেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে নির্বাচন একদম দরজার সামনে কড়া নাড়ছে। আমাদের নজর থাকবে প্রতিটি ডেভেলপমেন্টের উপর। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।